গভীর জঙ্গলের মাঝে একটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। লাশটি এমনভাবে নষ্ট হয়ে গেছে দেখে আইডেন্টিফাই করা অসম্ভব। পুলিশ যখন বডিটি উদ্ধার করতে যায় তখন আশ্চর্যজনকভাবে বডি থেকে মাথাটা চুরি হয়ে যায়। ওই সময় সেখানে দায়িত্বে ছিল সাব ইন্সপেক্টর হেমন্ত কুমার। এমন অবস্থায় এই বডিটি আইডেন্টিফাই করে এই কেসটি সলভ করতে হলে যে কোনো মূল্যে হেমন্তকে ওই চুরি যাওয়া মাথাটা উদ্ধার করতে হবে, নয়তো তার চাকরিও চলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাথাটা কে চুরি করলো, কেনই বা চুরি করলো, আর এই বডিটাই বা কার? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এমন এক রহস্য সামনে আসবে যা জানলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ জানোয়ার বিস্ট উইথিনের কথা। গভীর রাত, জঙ্গলের মধ্যে কেউ একজন একটি পচাগুলো লাশ টেনে নিয়ে লাশের শরীর থেকে মাথা কেটে আলাদা করার চেষ্টা করছে। তখনই লোকাল থানার একজন কনস্টেবল এই দিক দিয়ে টহল দেওয়ার সময় জঙ্গলের মধ্যে শব্দ পেয়ে লাইট দিয়ে খুঁজে দেখার চেষ্টা করে, কিন্তু কাউকে দেখা না যাওয়াতে জন্তু জানোয়ার ভেবে কনস্টেবল চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন চাঁদগাঁও পুলিশ থানা। ইনি কনস্টেবল মতিলাল, জাতপাত একটু বেশি মানে। এএসআই বলবৎ, নামটাও যেমন কাজেও তেমন। ইনি এসআই হেমন্ত কুমার, আর ইনি থানার ইনচার্জ মানে ইন্সপেক্টর দয়ানন্দ। আজ গ্রামের পুজো, তাই দয়ানন্দ থানা থেকে একটি টিম নিয়ে পুজোর স্থানে চলে যায়। এরপর পুজোর আনুষ্ঠানিকতা শেষে খাওয়া দাওয়া করে হেমন্ত কৈলাস নামে একজনকে দিয়ে তার স্ত্রী গরিমার জন্য কিছু খাবার পাঠিয়ে দেয়। মূলত গরিমা প্রেগনেন্ট, লাস্ট মান্থ চলছে, তাই কাল থেকে হেমন্তর 1 সপ্তাহের ছুটি। ইন্সপেক্টর তাই হেমন্তকে বলে দেয়, আমার নাতির মাথা মুন্ডন হবে, আমি এখন সেখানেই যাচ্ছি, আমি না আসা পর্যন্ত থানার সব দায়িত্ব তোমার, এরপর ছুটি কাটাতে চলে যেও। তো কথা মতো হেমন্ত প্রথমে দয়ানন্দকে মন্দিরে ড্রপ করে দিয়ে সোজা থানায় চলে যায়, আর গিয়ে দেখে লোকাল এমএলএ দয়ানন্দের জন্য অপেক্ষা করছে। হেমন্ত এমএলএর সাথে দেখা করলে এমএলএ জানায় তার ছোট ভাইয়ের নাম সারজু, কিছুদিন যাবতই নিখোঁজ। ডিএসপির সাথেও কথা হয়েছে, কোনো এফআইআর হবে না, সব কিছু হবে আনঅফিসিয়ালি, তবে যত দ্রুত সম্ভব তার ভাইকে খুঁজতে হবে। এমএলএ বের হতে না হতেই একজন লয়ার চন্দ্রকর নামে তার এক ভাইকে নিয়ে আসে। সে জানায় সামনে চন্দ্রকরের মেয়ের বিয়ে, গতরাতে তার বাড়ি থেকে 20 লক্ষ টাকা স্বর্ণ চুরি হয়ে গেছে। এই কথা পাত্রপক্ষ জানতে পারলে বিয়েটা ভেঙে যেতে পারে, তাই যত দ্রুত সম্ভব তাদের স্বর্ণ উদ্ধার করে দিতে হবে। এই জন্য হেমন্ত কমপ্লেন রেজিস্টার করতে চাইছিল, কিন্তু লয়ার জানায় ডিএসপি তার ক্লাসমেট, তাই কোনো কমপ্লেন রেজিস্টার হবে না, কিন্তু দ্রুত সময়ের মধ্যে স্বর্ণ ঠিকই খুঁজে দিতে হবে, মানে এই জন্য মামার বাড়ি। অবশ্য বলবৎ এলাকার চোরের সর্দারকে ধরে এনে ইচ্ছামতো আদর করে, কিন্তু সে বারবারই বলছিল এটা তার বা তার কোনো সহযোগীর কাজ নয়, অন্য কেউ করেছে। এর মধ্যে কৈলাস এসে হেমন্তকে জানায় গরিমা খাবার খায়নি, হেমন্তর অপেক্ষা করছে। তাই হেমন্ত কিছু সময়ের জন্য কোয়ার্টারে ফিরে যায়। গরিমার ডিউ ডেট এসে গেছে, যে কোনো সময় ডেলিভারি হতে পারে। মূলত কয়েক বছর আগে দুজন দুজনকে ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করেছিল। হেমন্ত নিচু জাতের, এই জন্য গরিমার পরিবার এখনও পর্যন্ত তাদেরকে মেনে নেয়নি। তাই গরিমার এমন সময়েও হেমন্তই তার একমাত্র ভরসা। অবশ্য হেমন্তই সব কিছু করছে। হেমন্ত গরিমাকে বোঝায় আজকের দিনটা কোনো মতে পার করো, কাল থেকে আমার ছুটি, এরপর আর চিন্তা করতে হবে না। এর মধ্যে একটি আননোন নম্বর থেকে কেউ কল করে জঙ্গলের মধ্যে একটি বডির কথা জানায়। হেমন্ত সাথে সাথে এএসআই বলবৎকে নিয়ে দ্রুত সেই লোকেশনে চলে যায়, কিন্তু আশেপাশে কেউই নেই। এর জন্য হেমন্তরা জঙ্গলের ভিতরে প্রবেশ করে, আর একটু সামনে যেতেই অর্ধগলিত একটি বডি দেখতে পায়, যেটা আমরা গতরাতে দেখেছিলাম। হেমন্ত দ্রুত থানায় কল করে ব্যাকআপ টিম ডাকে। বলবৎ সন্দেহ করছিল এটা সারজুর বডি হতে পারে, তবে হলে ভালোই হবে, কেসটা সলভ হয়ে যাবে। যদিও হেমন্তরা এখনও হায়ার অফিসিয়ালকে কিছুই জানায়নি, মতিলাল সেখানে ডিএসপিকে জানিয়ে দিয়েছে, কারণ সব জায়গায় একটু আগ বাড়ানো তার স্বভাব। আর খবর পাওয়া মাত্র ডিএসপি চলেও আসে। ডিএসপি এসেই দেখে ইন্সপেক্টর এখানে নেই, তাই ডিএসপি দয়ানন্দকে কল করে জানতে চায় এখানে বডি পাওয়া গেছে, আর তুমি কোথায় গিয়ে বিয়ে খাচ্ছ? দয়ানন্দ তখন মিথ্যা বলে। দয়ানন্দ বলে, স্যার আমি তো এমএলএর ভাইয়ের কেসের একটি টিপ পেয়ে এসেছি, হেমন্ত আছে, ও সব দেখবে, আর আমিও এসে পড়ছি। এখানে বাইরের যারা ছিল ডিএসপি সবাইকে সরিয়ে দেয় এবং সবাইকে সাবধান করে দেয় যে এই লাশের কোনো নিউজ যেন মিডিয়াতে প্রকাশ না হয়। হেমন্তকে বলে, এখন থেকে এই কেসের ইনচার্জ তুমি, দ্রুত কেসটি সলভ করো, নয়তো এমএলএ তোমার চাকরি খেয়ে দিবে, ডিপার্টমেন্টও তখন কিছুই করতে পারবে না। বলে ডিএসপি চলে যাচ্ছিল। এই জন্য হেমন্ত মতিলালকে বডির পাশে রেখে ডিএসপিকে সি অফ করতে চায়। যাওয়ার আগে ডিএসপি আবারও বলে যায়
মিডিয়ার সাথে কথা বলার কোনো দরকারই নেই। আর আজ থেকে এই থানার সবার ছুটি ক্যান্সেল, তোমারও। ডিএসপি চলে যেতেই হেমন্ত ঘুরেই দেখে মতিলাল তারই পিছে। হেমন্তর কথা, আপনাকে একটা দায়িত্ব দিয়ে এলাম আর এভাবে চলে এলেন। এরপর হেমন্ত বডির কাছে গিয়ে যা দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বডি ঠিকই আছে, মাথাটা নেই। মানে এই ফাঁকে কেউ এই মাথা চুরি করে নিয়ে গেছে। এরপর আমাদের অন্য একটি দৃশ্যে সারজুকে দেখানো হয়। সারজুর স্ত্রীর নাম সুধা। সুধা রাগ করে 10 দিন আগে বাবার বাড়িতে এসেছে, এখনও ফিরছে না। তাই সারজু তাকে নিতে এসেছে। ইনি হচ্ছেন সুধার ভাই, নাম তার মামা। মামা সোজা বলে দেয়, আমার বোন তোমার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে এসেছে, ওই বাড়িতেও আর যাবে না। আর এটা নিয়ে এক কথায় দুই কথায় মামা আর সারজুর সাথে কথা কাটাকাটি বাঁধলে সারজু রাগ করে কুড়াল দিয়ে মামার উপর হামলা করে। এই সিনটার কথা মনে রাখবেন, পরে কাজে আসবে। তো এখান থেকে সিন চলে যায় আবার সেই বডির কাছে। হেমন্তরা আশেপাশে মাথা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না। এজন্য তাদের এখন পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে হবে। তাই হেমন্ত থানায় কল করে সবাইকে এখানে ডাকতে বলে। সাথে মতিলালকে বলে দেয়, আপনি যদি এই বডির কাছ থেকে আর এক মুহূর্ত সরেছেন, আপনার খবর আছে। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর এসে পড়ে। তবে ইন্সপেক্টর এসেই বলে, দেখো ভাই, তুমি এখানে ইনচার্জ, কেসটাকে হালকাভাবে নিও না। আর উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আমি কিন্তু কিছু জানি না। দয়ানন্দ এসেই প্রথমেই মতিলালকে ইচ্ছা মতো বকে। আর এরপরে ডিএসপি কল করে। মানে মাথা চুরির বিষয়টা মতি ডিএসপিকে জানিয়ে দিয়েছে। ডিএসপি সোজা সাপটা বলে দেয়, যত দ্রুত সম্ভব মাথা খুঁজে বের করেন, নয়তো সব কটাকে সাসপেন্ড করে দিব। এই জন্য দয়ানন্দ হেমন্তকেও বলে, তুমি থাকাকালীন এত বড় ঘটনা ঘটে গেল, দ্রুত বডি ফরেন্সিকে পাঠাও। আর মাথার বিষয়টা বলো যে স্কাল স্ক্যানিংয়ের জন্য রায়পুরে পাঠানো হয়েছে, নয়তো তুমি এমনভাবে ফাঁসবে আমিও তোমাকে বাঁচাতে পারবো না। সন্ধ্যা নাগাদ থানা থেকে বাকি জনবল এসে পড়ে। বলবৎ পরিচিত স্থানীয় কিছু লোকজন ডেকে আনে। এরপর সবাই মিলে পুরো জঙ্গল তল্লাশি শুরু হয়। তখনই পুলিশকে দেখে শম্ভু নামে এক ব্যক্তি বন্দুক হাতে নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু হেমন্তরা তাকে ধরে ফেলে। হেমন্তরা ধারণা করে এই হয়তো মাথা চুরি করেছে। অবশ্য শম্ভু জানায় সে জঙ্গলে শিকার করতে এসেছিল, মাথার বিষয়ে সে কিছুই জানে না। তখনই হসপিটাল থেকে কল করে জানায় গরিমার পেইন ওঠায় গরিমাকে হসপিটালে নেওয়া হয়েছে। শোনামাত্র দয়ানন্দ বলে, তুমি চলে যাও, এখানে সব কিছু আমি দেখব। তাই হেমন্ত বলবৎকে নিয়ে সোজা হসপিটালে ছুটে যায়। গিয়েই দেখে তার আগেই গরিমার বাবা এবং মা এসেছে। মেয়ের এমন অবস্থায় হেমন্ত পাশে নেই। তাই গরিমার মাও হেমন্তকে বলে, পালিয়ে নিয়ে যাওয়ার সময় বলেছিলে সবসময় ওর খেয়াল রাখবে, ওকে সুখে রাখবে, এই তার নমুনা। হেমন্ত কোনো উত্তর দিতে পারছে না। গরিমা তখন ওটিতে। হসপিটালে হেমন্তের সাথে তার এক শিক্ষকেরও দেখা হয়। সবাই তাকে গুরুজি বলে ডাকে। বলবৎ জানায় শম্ভুর থেকে কোনো তথ্য পাওয়া যায়নি, মনে হচ্ছে ও সত্যি বলছে। এর মধ্যেই গরিমা একটি পুত্র সন্তানের জন্ম দেয়, কিন্তু গরিমার বাবা মা হেমন্তকে দেখতে পর্যন্ত দিচ্ছে না। এরপর গরিমাকে বেড়ে দিলে গরিমা হেমন্তর কাছে জানতে চাচ্ছিল, দেখতে কার মতো হয়েছে, তোমার মতো না আমার মতো? বলবৎ তখন বলে দেয়, দেখলে দিলে তো বলবে। এতে করে গরিমা তার বাবা মায়ের উপর রেগে যায়। তাদেরকে বলে, আমার প্রেগনেন্সির সময় একবারও কি আমাকে দেখতে এসেছ? এই লোকটা আমাকে খাইয়েছে, আমাকে গোসল করিয়েছে, আমাকে ঘুম পাড়িয়েছে। বাবা মা স্বামী সব দায়িত্ব একা পালন করেছে। তাই তোমাদের আমার আর দরকার নেই, বাকি সব উনিই দেখবেন। এই জন্য গরিমার বাবা মাও চলে যায়। এর মধ্যে দয়ানন্দ কল করে জানায়, মাথা ছাড়া বডির ফটো মিডিয়ার পর্যন্ত পৌঁছে গেছে। কাল যদি প্রকাশ হয়ে যায় ডিএসপি তোমাকে বরবাদ করে দিবে। এখন একটাই উপায় আছে, মিডিয়ার ফরেন্সিকের লোকেদের টাকা খাইয়ে চুপ করাতে হবে। তাই টাকার জোগাড় করো। এই জন্য হেমন্ত হসপিটালে বিলের জন্য তোলা টাকাগুলো নিয়ে ডিএসপিকে দিয়ে দেয়। ডিএসপিও বলে, এই টাকায় 1 সপ্তাহের বেশি মুখ বন্ধ রাখা যাবে না। তোমার হাতে 1 সপ্তাহ আছে, এর মধ্যে মাথাটা খুঁজে বের করে কেসটিকে ক্লোজ করো, নয়তো তোমার চাকরি যাওয়া নিশ্চিত। হেমন্ত বেচারা পড়েছে মহাবিপদে। মতিলালের অবহেলার জন্য তাকে খেসারত দিতে হচ্ছে, কারণ সে তো ইনচার্জ ছিল। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। হেমন্তরা ফরেন্সিক ল্যাবে যায়। ডক্টর জানায় এই বডিটি কয়েকদিনের পুরনো, কোথাও পুঁতে রাখা ছিল। হয় জন্তু জানোয়ারে বের করেছে, নয়তো কেউ তুলেছে। তবে বডিতে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো পয়জনের কারণে মৃত্যু হয়নি। তাই ডক্টর ধারণা করছে মৃত্যুর একমাত্র কারণ হতে পারে মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের কারণে মৃত্যু হয়েছে। তার কথা মাথায় তো নেই, সেটাও যে হয়েছে বুঝবো কী করে? হেমন্ত বলে, নেই মানে? স্ক্যানিংয়ের জন্য আমরা রায়পুরে পাঠিয়েছি। ডক্টর তখন মুচকি এসে জানায়, কয়েক মাস আগেই এমন মাথাবিহীন আরও একটি বডি এসেছিল। ওই কেস এখনও পর্যন্ত সলভ হয়নি। হেমন্তরা এমএলএকে ওই বডিটি দেখায়, কিন্তু এমএলএ বডি দেখে বলে, এটা সারজুর বডি না,
কারণ সার্জুর ডান হাতের একটা আঙ্গুল কাটা ছিল। এই বডিতে সবগুলো আঙ্গুলি আছে। এতক্ষণ হেমন্তরা ভাবছিল বডিটি আইডেন্টিফাই হয়ে গেলে সার্জুর কেসটি সলভ হয়ে যাবে, কিন্তু এখন দেখছে এটা সার্জুর বডি না। তার মানে এখন তাদেরকে দুইটি কেস সলভ করতে হবে। প্রথমত সার্জুর মিসিং কেস আর এই মাথাছাড়া বডির কেস। থানায় ফেরার সময় মতিলাল হেমন্তকে জানায় 7 থেকে 8 মাস আগে এমনই মাথা কাটা একটি লাশ পাওয়া গিয়েছিল। পুলিশ তখন ভবানী নামে এক ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল। মাথাও পাওয়া যায়নি, কেসও আর আগায়নি, এই জন্য ও এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। তবে তথ্য নিয়ে জানা যায় ভবানী এখন একটি পুজোর অনুষ্ঠানে আছে, তাই হেমন্তরা সেখানে চলে যায়। এখানে হেমন্তর সাথে কৈলাসের দেখা হয়, যে থানায় সবসময় তাদেরকে চা দিয়ে যায়। সাথে কৈলাসের সাথে তার মেয়ে গরিমাও আছে। কৈলাস মূলত মেয়েকে পুজোর অনুষ্ঠান দেখাতে নিয়ে এসেছিল। এই পূজায় কিছু নিয়ম আছে, কয়েকজন নির্বাচিত ব্যক্তি আছে যাদের উপর দেবতার ভর করার কথা, আর ওই সকল ব্যক্তিদের মন্দিরের কোনায় কোনায় পুঁতে রাখা কিছু জিনিস উদ্ধার করতে হবে। এটাই মূলত তাদের আনুষ্ঠানিকতা। তাই সবাই ওই লোকগুলোর পিছে পিছে যাচ্ছিল। এক একজন এক এক জায়গা থেকে এক একটা তুলছে। ভবানীও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মানুষের ভিড়ে মিলিয়ে পালিয়ে যায়। তবে হেমন্ত যখন ভবানীর পিছু করতে যাবে তখনই রাঘব নামে এক ব্যক্তি হেমন্তর পথ আটকে দেয়। এই রাঘবের উপর আবার দেবতার ভর আছে। রাঘব হেমন্তকে বলে, তুই যা খুঁজতে এসেছিস এখানেই পেয়ে যাবি। তখনই কোয়ার্টার থেকে ভীমলা কল করে জানায় গরিমার সেলাইতে ইনফেকশন হওয়ায় গরিমার অনেক পেইন হচ্ছে, তাই আমি ওকে দ্রুত হসপিটালে নিয়ে যাচ্ছি। এদিকে রাঘব একটি গাছের নিচে গিয়ে সেখানে মাটি খুঁড়তে শুরু করে। অবশ্য রাঘবের এখানে আসার কথা ছিল না, রাঘবের অন্য একটি জায়গায় যাওয়ার কথা। তারপরও রাঘব এখানে মাটি খুঁড়ে একটি হাত বের করে। হেমন্তরাও সাথে সাথে চেক করে দেখে একটি আঙ্গুল কাটা। তার মানে এটাই সার্জুর লাশ। একদিকে লাশ উদ্ধারের কাজ শুরু হয়, আর অন্যদিকে হেমন্ত হসপিটাল ছুটে যায়। তবে ডক্টর জানায় আপাতত ঠিক আছে, রেস্ট করলে বাকিটা ভালো হয়ে যাবে। ভীমলাও তখন হেমন্তকে বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আপনি কেসে ফোকাস করুন, গরিমা দিদিকে আমি দেখব। হেমন্ত গরিমার সাথে দেখা করলে গরিমাও বলে, তোমার কেসটা হয়তো অনেক জরুরি, তাই তো তুমি আগে কেসটা সলভ করো, তারপর আমাদের কাছে এসো, আমাদের নিয়ে তোমার ভাবতে হবে না। হেমন্ত তাই নিশ্চিন্তে কেস সলভ করতে চলে যায়। হেমন্তরা তথ্য নিয়ে জানতে পারে সার্জু লাস্ট মামার বাড়িতে গিয়েছিল, মানে সুধাকে আনতে। ওই যে আমরা যে সিনটি দেখেছিলাম আপনাদের নিশ্চয় মনে আছে। ওই সময় সার্জুর কুড়ালের আঘাতে মামার মাথা ফেটে গেছে, পুরো মাথায় ব্যান্ডেজ করা। হেমন্তরা সার্জুর বিষয়ে জানতে চাইলে মামা এবং মামার ছেলে জানায় ও এখানে এসেছিল ঠিকই, তাদের সাথে ঝামেলাও হয়েছিল, মামার মাথা ফাটিয়েও চলে গেছে। তবে এরপর সাথে কি হয়েছে তারা কিছুই জানে না। তখনই সুধা এসে কাঁদতে কাঁদতে হেমন্তদের কাছে অভিযোগ করে ওরা মিথ্যা বলছে, ওরাই ওকে মেরেছে। এতে করে হেমন্তদেরও সন্দেহ হয়। তাই হেমন্তরা মামু এবং মামুর বেটা দুজনকেই থানায় নিয়ে যায়। এরপর শুরু হয় মামার বাড়ির খাতিরদারি। আর এই খাতিরদারির দায়িত্বটা বলবতের উপর, কারণ বলবত এই কাজে খুব পারদর্শী। বলবত দুজনকে আন্ডারওয়্যারের ইচ্ছামতো পেটায়। বলবতটা শুধু জানতে চাচ্ছে সার্জুকে কেন মেরেছিস, কিন্তু যতই মারুক না কেন বাপ বেটা একই কথা বলছে, আমরা সার্জুকে মারিনি, ওর সাথে কি হয়েছে আমরা জানি না। এমনকি বলবতের মার খেয়ে একসময় মামা প্যান্টের মধ্যে টয়লেট করে দেয়, তাতেও কিছুই স্বীকার করছে না। সার্জুর কল রেকর্ড বের করেও জানা যায় ও শুধু সুধাকে কল করেছিল। এরপর থেকে ফোনও বন্ধ। আবার ইন্সপেক্টর দয়ানন্দ এসে হেমন্তকে দ্রুত কেসগুলো সলভ করতে বলে, বিশেষ করে চন্দ্রকরের স্বর্ণচুরির কেসটা। এই জন্য হেমন্ত একটি টিম নিয়ে চন্দ্রকরের বাড়িতে যায়। আর সেখানে গিয়ে জানতে পারে চন্দ্রকরের বাড়িটি অনেক বড়, কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আবার তারা সবসময় দরজা জানালা বন্ধ রাখে, বাইরের কারোর আসারও কোনো সুযোগ নেই। তাই হেমন্তরা ধারণা করছে যে কাজটি করেছে সে নিশ্চয় ভালো করে জানে ঘরের মধ্যে সিসিটিভি ক্যামেরা নেই আর দরজা জানালা বন্ধ থাকে, তাই এটা ভিতরের কারোর কাজই হবে। এরপর হেমন্তরা থানায় ফিরে দেখে শম্ভুকে ছাড়াতে শম্ভুর লোকজন থানার সামনে প্রোটেস্ট করছে। এই জন্য হেমন্তরা শম্ভুর সেলে যায় আর গিয়ে দেখে শম্ভুর কোনো সারা শব্দ নেই। অবশ্য একজন বিড়ির আগুনের ছ্যাঁকা দিলে শম্ভু উঠে বলে, স্যার আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না, আমি শুধু স্বীকার করতে গিয়েছিলাম। এদিকে যেই রাঘব সেদিন সার্জুর বডিটি বের করেছিল তাকেও ডাকা হয়েছে, কারণ হেমন্তরা বুঝতে পারছে না দেবতাই কি বডি খুঁজতে সাহায্য করেছে নাকি রাঘব কিছু লুকাচ্ছে। অবশ্য রাঘবকে জিজ্ঞাসাবাদ করলে রাঘবও জানায় সে কিছু করেনি, এমনকি কি হয়েছিল তাও সে জানে না, যা করেছে দেবতাই তাকে দিয়ে করিয়েছে। এদিকে ডিএসপি সার্জুর কেস সলভ করতে বারবার প্রেশার দিচ্ছে। যত টর্চারি করা হোক মামারা বাপ বেটাও স্বীকার করছে না। পুলিশের কাছে কোনো স্ট্রং এভিডেন্সও নেই। তাই হেমানটা শেষবারের মতো একবার চেষ্টা করতে চায়। আর এবার মামা আর তার ছেলে বলে আমরাই সার্জুকে খুন করেছি।
কিন্তু হেমন্ত যখন জানতে চায় কিভাবে মেরেছ, তখন তারা একবার বলছিল গলা চেপে, আবার বলছিল কুড়াল দিয়ে কুপিয়ে। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট বলছে সারজুর খুন হয়েছে মাথায় আঘাতের কারণে। এতে করে বাপ বেটা ধরা পড়ে যায় যে তারা মিথ্যা বলছে। আবার পেটানোর পর তারা সত্যিটা স্বীকার করে। তারা বলে মতিলাল আর কৈলাস তাদেরকে বুদ্ধি দিয়েছে যে মারের হাত থেকে বাঁচতে হলে খুনের দায় স্বীকার করে নাও, এরপর কোর্টে গিয়ে বলবে তোমরা কিছু বলনি। তাই মারের হাত থেকে বাঁচার জন্যই তারা এমনটা বলেছে। আর এসব শোনার পর দয়নাথ মতিকে শেষবারের মতো সাবধান করে দেয়, আবার বলবৎ কৈলাসকে পিটিয়ে থানা থেকে বের করে দেয়। এর মধ্যে পার্শ্ববর্তী থানা থেকে এসআই জগদীশ হেমন্তের সাথে দেখা করতে আসে। জগদীশ জানায় তাদের এলাকা থেকে শিবা নামে একজন বিত্তবান ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে। তারা জানতে পেরেছিল শিবার এই গ্রামের এক মেয়ের সাথে সম্পর্ক ছিল। তাই 3 মাস আগে তারা শিবার খোঁজ করতে এসে জানতে পেরেছে ওই মেয়েটাও নিখোঁজ। এমনকি তারা ধারণা করছে মাথা কাটা লাশটা শিবার লাশ হতে পারে। এই জন্য ফরেন্সিকের রিপোর্ট দেখতে চাচ্ছিল। হেমন্ত তখন চালাকি করে বলে রিপোর্ট তো এখনও আসেনি, আসলে আমরা জানাবো। এই জন্য সে শিবার একটি ফটো দিয়ে চলে যায়। সিন চলে যায় রাতে। হেমন্তরা সন্দেহ করছে এই বডিটা শিবার হতে পারে, কিন্তু মাথা ছাড়া তো আর আইডেন্টিফাই করা যাচ্ছে না। আবার ওই রাতেই কৈলাস থানায় তথ্য দেয় আজ 2 জন চোর একটি বাড়িতে চুরি করবে। অবশ্য কৈলাসের তথ্য মতে পুলিশ ওই 2 চোরকে হাতে নাতে ধরেও ফেলে। হেমন্ত বুঝতে পারছে কৈলাস তার দোষ ঢাকতে পুলিশকে হেল্প করেছে। অবশ্য কৈলাস হেমন্তকে বলে স্যার আমি মামাকে কিছুই বলিনি, যা বলেছে মতিলাল। আমি নিচু জাতের গরিব মানুষ, তাই সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। অবশ্য হেমন্ত সব কিছু বুঝতে পেরে কৈলাসকে বুঝিয়ে সুঝিয়ে বলে ঠিক আছে, এইভাবে টিপ দিয়ে যেও। এখন রাত হয়েছে, মেয়েকে নিয়ে বাড়িতে চলে যাও। তাই কৈলাস চলে যায়। পরবর্তী দিন সকাল হতেই সাইবার সেল থেকে তথ্য আসে যে শিবা মিসিং হয়েছিল ওই শিবার ফোনে অন্য একটি সিম অন করা হয়েছে। আর এই সিমটি বাল্লু নামে এক ব্যক্তির নামে রেজিস্টার করা, যার নামে থানায় অভিযোগও আছে। তাই সাথে সাথে বাল্লুরও কল রেকর্ড বের করা হয় এবং দেখা যায় বাল্লু ওই নম্বর থেকে 3 জনকে কল করেছিল। 2 জন নারী আর একজন হচ্ছে পান্ডি। শিবার কল রেকর্ড অনুযায়ী শিবার যে শেষ লোকেশন ছিল আর পান্ডির বর্তমান লোকেশন দুটোই সেম। এই জন্য হেমন্তরা পান্ডিকে খুঁজতে বের হয়ে যায়। আর খুঁজতে খুঁজতে সবজি বাজারে পান্ডিকে পেয়েও যায়। পান্ডিকে ধরে জিজ্ঞাসাবাদ করলে পান্ডি বাল্লুর কথাও বলে যে বাল্লু তারই বন্ধু। তাই পান্ডিকে দিয়ে বাল্লুকে কল করিয়ে জানা যায় বাল্লু এখন তার বাড়িতে আছে। হেমন্তরা পান্ডিকে নিয়ে বাল্লুর বাড়িতেও যায়, তবে গিয়ে দেখে বাড়িতে তালা ঝুলছে, মানে বাল্লু বাড়িতে নেই। পান্ডি আবার কল করলে বাল্লু পাশেরই অন্য একটি ঠিকানা দেয়। বাল্লুর বলা ডিরেকশন মতো পান্ডি হেমন্তদেরকে একটি বাড়িতে নিয়ে গেলে হেমন্তরা সেখান থেকে বাল্লুকে গ্রেপ্তার করে। আর এরপরই দেখা যায় বাল্লুকে তারা যে বাড়ি থেকে অ্যারেস্ট করেছে এটা কৈলাসেরই বাড়ি। আর বাল্লু কৈলাসেরই বন্ধু। মাঝে মধ্যে এসে বাল্লুর সাথে একসাথে বসে ড্রিঙ্ক করে, কিন্তু বাল্লু এক্স্যাক্টলি কী করেছে কৈলাস কিছুই বুঝতে পারছে না। হেমন্তরা বাল্লুকে গাড়িতে তুলে বারবার জানতে চাইছিল এই ফোন তুই কোথায় পেয়েছিস আর ফোনটি কোথায়, কিন্তু বাল্লু তো কোনো ফোনের বিষয়ে বলতেই পারছে না। বাল্লু জানতে চাচ্ছিল কিসের কথা বলছেন, কোন ফোনের কথা বলছেন। হেমন্তরা নতুন সিমের কথা বললে বাল্লু বলে ওই সিম তো আমার ফোনে না, কৈলাসের এক ফোনের মধ্যে অন করেছে। কিন্তু কৈলাস মুখের উপর বলে দাও তো মিথ্যা বলছে, আমার কাছে কোনো ফোনই নেই, আমি কোনো ফোনের বিষয় জানি না। এতে করে হেমন্তের বেশ সন্দেহ হয়। তাই হেমন্তরা কৈলাসের বাড়ি তল্লাশি করে আর খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে ফোনটি পেয়েও যায়। তারপরও কৈলাস বলছিল এই ফোনটি আমার না, আমি ফোনের সম্পর্কে কিচ্ছু জানি না। হেমন্তরা কৈলাস আর বাল্লু 2 জনকে থানায় নিয়ে আসে। তারা বাল্লুকে সেলের মধ্যে নিয়ে ইচ্ছা মতো পেটায়, তবে কৈলাসকে বাইরে বসিয়ে রেখেছে। সারাদিন পার হয়ে গেলেও কৈলাসকে কেউ কিচ্ছু বলছিল না। তবে রাত হওয়া মাত্রই কৈলাসকে সেলের মধ্যে নিয়ে বলবৎ ইচ্ছা মতো মারতে শুরু করে। অনেকক্ষণ পেটানোর পর হেমন্ত কৈলাসকে বের করে নিয়ে আসে এবং কৈলাসের সামনে সবাইকে বলে ওর গায়ে আর কেউই হাত তুলবে না। হেমন্ত কৈলাসকে বাইরে এনে ওই ফোনটি দেখে আবার জানতে চায় সত্যি করে বলো কৈলাস, এই ফোনটি কার, তুমি এই ফোনটি কোথায় পেয়েছ? অবশেষে কৈলাস বলে স্যার এই ফোনটি আমি বারে থাকা এক ব্যক্তির থেকে কিনেছিলাম। তবে কৈলাসের কথা যাচাই করতে হেমন্তরা সেই বারে চলে যায়। এই বারে আবার কোনো সিসিটিভি নেই। বারের ম্যানেজারের কাছে জানতে চাইলে সেও জানায় কয়েকদিন আগে এখানে এক ব্যক্তি ঝামেলা করেছিল। কৈলাসও সেই ব্যক্তির কথাই বলছে। 2 জনের কথাই মিলে যাচ্ছে। কৈলাস হেমন্তকে বলে গরিমা গেম খেলতে ভালো ফোনের জন্য আবদার করছিল, নতুন ফোন কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না। এখানে যেদিন বসেছিলাম ওই অচেনা লোকটা ড্রিঙ্ক করার জন্য টাকার দরকার ছিল, কিন্তু তার কাছে টাকা ছিল না। তাই ওই সুযোগে কম টাকায় আমি তার ফোনটি কিনে নিয়েছিলাম। এটাই ছিল আমার অপরাধ।
সবকিছু শোনার পর হেমন্ত শুধু কৈলাসকে বলে, তোমার টাকার দরকার পড়লে আমাকে বলতে, আমি দিতাম। এসব কেন করতে গিয়েছ? সিন চলে যায় পরবর্তী দিন। হেমন্ত থানায় এসে দেখে চন্দ্রকর এসে বসে আছে। এই জন্য হেমন্ত আগের রাতে ধরা ওই 2 চোরকে টর্চার করে। তবে একসময় তারা জানায় তারা চন্দ্রকরের বাড়িতে চুরি করেনি, তবে তারা একজন স্বর্ণকারের কথা বলে যে চোরদের থেকে স্বর্ণ কেনে। এই জন্য হেমন্তরা সেই স্বর্ণকারকে তুলে আনে, আর ইচ্ছামতো পেটালে চোরেরা তার কাছে যে স্বর্ণ বিক্রি করেছিল সেই স্বর্ণগুলো পুলিশের হাতে তুলে দেয়। তবে স্বর্ণগুলো চন্দ্রকরের কিনা সেগুলো যাচাই করা হচ্ছিল। এদিকে চন্দ্রকরের সেই লয়ার ভাইও এসেছে। তারা ইন্সপেক্টরের কাছে স্বর্ণের আপডেট জানতে চাইলে ইন্সপেক্টর হেমন্তকে ডাকে। হেমন্তও জানায় আমরা স্বর্ণ রিকভার করছি, তবে যাচাই বাছাই চলছে। এতে করে চন্দ্রকর একটু খুশি হয়। কিন্তু তখনই ভীমলা এসে জানায় চন্দ্রকর যেমন স্বর্ণের বিবরণ দিয়েছে আর আমরা যে স্বর্ণ পেয়েছি তা ম্যাচ করেনি, মানে এসব স্বর্ণ চন্দ্রকরের নয়। কিন্তু চন্দ্রকর বারবার হাত জোর করে বলছিল স্বর্ণ ছাড়া আমার মেয়ের বিয়েটা হবে না, দয়া করুন আমাকে। ইন্সপেক্টর তখন হেমন্তের কাছে জানতে চায় কোনো অপশন আছে? হেমন্ত জানা আছে, কারণ এই স্বর্ণগুলো এখনও কেউ ক্লেম করেনি। তাই হেমন্তরা সিদ্ধান্ত নেয় এখান থেকে 15 লক্ষ টাকা পরিমাণের স্বর্ণ তারা চন্দ্রকরের মেয়ের বিয়ের জন্য দিবে, বাকিটা পরে দেখবে। তাই চন্দ্রকরকে সেখান থেকে প্রয়োজন মতো স্বর্ণ নিয়ে নিতে বলে। এর মধ্যে সার্জুর কেস ফাইলে সই করতে এমএলএ আসে। হেমন্ত এমএলএকে দিয়ে সিগনেচার করিয়ে নিজের ডেস্কে যাচ্ছিল। ঠিক তখনই ফাইলের মধ্যে সার্জুর ফটো দেখে হেমন্তর কিছু একটা মনে পড়ে। হেমন্ত দ্রুত স্বর্ণকারের থেকে রিকভার করা ওই অলঙ্কারের মধ্য থেকে একটি চেন বের করে, আর এরপরই দেখা যায় সার্জুর গলায় এই একই রকম চেনই ছিল। এমএলএ চেনটি দেখে জানায় এটা তো সার্জুর চেন, এটা আমাদের বাবার শেষ স্মৃতি। সার্জু কোনো কিছুতে এটা বিক্রি করবে না। তার মানে দাঁড়াচ্ছে সার্জুকে যে খুন করেছে সেই হয়তোবা চেনটি স্বর্ণকারের কাছে বিক্রি করেছে। তাই স্বর্ণকারকে আবারও কাস্টডিতে নিয়ে ইচ্ছামতো ধোলাই দেওয়া হয়। সিন চলে যায় রাতে। কৈলাসকে দেখা যায় সবার জন্য চা নিয়ে এসেছে। তবে ওই স্বর্ণকার কৈলাসকে দেখা মাত্রই বলে ওঠে, এই তুই না সেদিন আমার কাছে ওই চেনটি বিক্রি করতে এসেছিলি? কৈলাস বলে, কি বলেন স্যার, মার খেয়ে দেখি মাথাটা নষ্ট হয়ে গেছে। কিন্তু স্বর্ণকার বারবারই বলছে তুই এসেছিলি। আর এটা শুনে হেমন্ত সন্দেহটা হয়। হেমন্ত বলবৎকেও বলে দেয় কৈলাসের উপর নজর রাখ, ও কিছুতেই যেন থানা থেকে বের হতে না পারে। একদিকে বলবৎ কৈলাসের উপর নজর রাখছে, আর অন্যদিকে হেমন্ত ওই স্বর্ণকারের কাছে জানতে চায় ভালো করে মনে করে বলো চেনটিকে ওই বিক্রি করেছিল। স্বর্ণকার একসময় বলে, স্যার আমি 100% শিওর ওই আমার কাছে এটা বিক্রি করেছে। তাই কৈলাসকে সাথে সাথে কাস্টডিতে নেওয়া হয়। এই কৈলাস সারাদিন থানার মধ্যে ঘুরঘুর করত। সেই কৈলাসই এই কাজ করতে পারে কেউ বিশ্বাসই করতে পারছে না। আবার কৈলাস 6 মাস আগে তার স্ত্রীর মিসিং কমপ্লেন নিয়ে এসেছিল। তথ্য নিয়ে জানা যায় কৈলাসের স্ত্রী ফিল্মের নায়িকাদের মতো সুন্দরী ছিল। লোকজন বলাবলি করত কৈলাসের সৌভাগ্য এই মেয়েকে পেয়েছে। তবে এলাকার মানুষজন এটাও বলাবলি করে কৈলাসের স্ত্রী তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। আবার মতিলালও জানায় কৈলাস কী করে কেউই জানে না। তবে যত যাই হোক না কেন ওর মেয়ের যখন যা প্রয়োজন কৈলাস সব চাহিদা পূরণ করে। ওর মেয়েকে অনেক ভালোবাসে। পরবর্তী দিন হেমন্ত থানায় এসে দেখে কৈলাসের মেয়ে গরিমা এসে বসে আছে। গরিমা যেন কৈলাসকে দেখতে না পায়, এই জন্য হেমন্ত গরিমাকে একটু বুঝিয়ে সুঝিয়ে থানার বাইরে গিয়ে বসতে বলে। দয়ানন্দকেও গরিমার কথা বললে দয়ানন্দ এই বিষয়টা একটু কাজে লাগায়। দয়ানন্দ কৈলাসের সামনে গিয়ে হেমন্তকে বলে যে ওর মেয়েকেও ডাকো, দেখুক ওর বাবা কী করেছে। কৈলাস তখন অনুরোধ করে, স্যার আমার মেয়েকে ডাকবেন না, আমি আপনাদের সব সত্যটা বলে দিচ্ছি। আমি সার্জুকে খুন করেছি। আর এখান থেকেই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সার্জু যখন বাসা পরিবর্তন করেছিল কৈলাস তখন অনেক হেল্প করেছিল। এই জন্য সার্জুর ওয়াইফ কৈলাসদের জন্য কিছু বাজার পাঠিয়েছে। কৈলাস সার্জুকে 1 কাপ চা খাওয়াতে অনেক অনুরোধ করছিল। যদিও সার্জু প্রথমে রাজি হচ্ছিল না, তারপরে অনেক অনুরোধে সার্জু রাজি হয়ে বাড়ির মধ্যে যায়। আর এরপরই কৈলাসের স্ত্রী মন্দাকে দেখতে পায়। সার্জু এর আগে মান্দাকে কখনোই দেখেনি। তবে কৈলাসের স্ত্রী মান্দা যে এতটা সুন্দরী হবে সার্জু সেটা কল্পনা করেনি। কৈলাস মান্দাকে চা বানাতে বললে মান্দা বলছিল বানাবোটা কি করে, ঘরে তো দুধই নেই। এই জন্য কৈলাস দুধ আনতে বাজারে যায়। মান্দাও সার্জুকে অনুরোধ করে ঘরের মধ্যে বসায়। এরপর মান্দা যখন চা বানানোর জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছিল সার্জু বারবার ঘুরে ঘুরে মান্দাকে দেখছিল। মান্দার সৌন্দর্য, মান্দার ফিটনেস সার্জুকে মান্দার দিকে আকৃষ্ট করছিল। মান্দার চাহনি এবং আচরণও ছিল অন্যরকম। তাই একসময় সার্জু আর নিজেকে ধরে রাখতে পারেনি। এদিকে কৈলাস দুধ নিয়ে বাড়িতে ফিরেই দরজা খুলেই সার্জু আর মন্দাকে এই অবস্থায় দেখে ফেলে। কৈলাসের হাতে থেকে দুধের প্যাকেটটা পড়ে যায়। কৈলাস দরজার সামনে মাথায় হাত রেখে বসে পড়ে। সার্জু কৈলাসকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে চলে যায়।
মন্দাও বোঝাচ্ছিল আমি ইচ্ছা করে কিছু করিনি, উনি আমার সাথে জোরাজুরি করেছে। কৈলাসের তথ্য মতে এই ঘটনার কয়েকদিন পর সার্জ কৈলাসকে ঝর্ণার ধারে নিয়ে প্রথমে ড্রিঙ্ক করায়। এরপর সার্জুর দুঃখের কথাগুলো বলছিল। সার্জুর বাবার অনেক সম্পদ ছিল, কিন্তু তার এমএলএ ভাই সব গ্রাস করে নিয়েছে, সার্জুকে কিচ্ছু দেয়নি। তার উপরে সার্জুর স্ত্রী সুধা, সেও বাবার বাড়ি গিয়ে বসে আছে। তাই সার্জু নিজেকে কন্ট্রোল করতে না পেরে কৈলাসকে বলে, মান্দাকে একদিনের জন্য আমার কাছে নিয়ে আয়। সার্জু কৈলাসকে অনেক লোভও দেখাচ্ছিল, কিন্তু কৈলাস একসময় সহ্য করতে না পেরে একটি পাথর দিয়ে মেরে মেরে সার্জুকে হত্যা করে। কৈলাস বলে, এরপর আমি ওর চেনটি নিয়ে বিক্রি করে দিই আর ওর লাশটি ওই গাছের নিচে পুঁতে রাখি। দয়ানন্দ সাথে সাথে এসিপিকে কল করে বিষয়টি জানিয়ে দেয় যে কৈলাসের স্ত্রীর সাথে অসভ্যতা করায় কৈলাসী রাগের বশে সার্জুকে খুন করেছে। কালকের মধ্যে আমরা চার্জশিট ফাইল করে দেব। তবে এর মধ্যেই আরেকটি চাঞ্চল্যকর তথ্য আসে। কৈলাসের ফোনে কেউ একজন কন্টিনিউ ফোন করছিল, তাই কনস্টেবল ওই নম্বরের মালিককে ধরে নিয়ে এসেছে। আর এ অন্য কেউ নয়, গুরুজি, যাকে আমরা হসপিটাল দেখেছিলাম। হেমন্ত গুরুজিকে দেখেই অবাক হয়ে যায়। হেমন্ত গুরুজির কাছে জানতে চায়, কৈলাসের মতো মানুষের সাথে আপনার কি সম্পর্ক, কেন আপনি ওকে বারবার কল করছিলেন? গুরুজি তখন বলে, আমার অনেক বড় একটি পাপ হয়ে গেছে, আমি একজনের মোহমায় পড়ে গিয়েছিলাম। গুরুজি জানায়, মন্দা তাদের অফিসের জন্য খাবার নিয়ে আসত। মন্দার সৌন্দর্যে সবাই মন্দার প্রতি আকর্ষিত ছিল, সেও তার বাইরে ছিল না। এই জন্য সে একদিন মন্দার বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করছিল। কৈলাস দেখতে পেয়ে জানতে চাচ্ছিল, আপনি কিছু খুঁজছেন? গুরুজি বলছিল, আমি চায়ের দোকান খুঁজছি। কৈলাস বলে, চায়ের দোকান কেন খুঁজবেন? আমার বাড়িতে আসুন, আমি চা করে খাওয়াবো। এই জন্য কৈলাস গুরুজিকে তার বাড়িতে নিয়ে যায়। আর এরপর মন্দা সেম কথাই বলে যে ঘরে দুধ নেই। কৈলাসও দুধ আনতে চায়, আর এই সুযোগে মন্দা গুরুজিকে তার আকর্ষণে আকর্ষিত করে ফেলে। কিন্তু কৈলাস ফিরে এসে তাদেরকে এই অবস্থায় দেখে ফেলায় গুরুজি একসময় বাধ্য হয়ে তার হাতের স্বর্ণের রিংটি খুলে কৈলাসের হাতে দিয়ে মানিজ্জত নিয়ে দ্রুত এখান থেকে বের হয়ে যায়। এসব জানার পর হেমন্ত জানতে চায়, মামলা তো মিটে গিয়েছিল, তারপরও আপনি কেন কৈলাসের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলেন? গুরুজি বলে, কৈলাসকে যে রিংটি আমি দিয়েছিলাম সেটা আমার বিয়ের রিং ছিল। আমার ওয়াইফ বারবার বলছে রিংটি যেখানে আছে নিয়ে এসো, তাই ওই রিংটি ফেরত নেওয়ার জন্যই আমি কৈলাসের নম্বরে কল করছিলাম। তবে হেমন্ত গুরুজির কাছে জানতে চায়, আপনি বললেন অফিসের আরও কয়েকজন মন্দার প্রতি আকর্ষিত ছিল, তাদের সাথে কি কোনো ঘটনা ঘটেছিল? গুরুজি আর হেমন্ত ওই সকল ব্যক্তির কাছে ফোন করে জানতে পারে তাদের প্রত্যেকের সাথে একই রকম ঘটনা ঘটেছিল। তার মানে এসব কোনো কোইন্সিডেন্স ছিল না, এই সব কিছু ছিল মন্দা এবং কৈলাসের সাজানো ফাঁদ। ওদের ফাঁদে যেই পা দিয়েছে তাকেই তার সর্বস্ব দিয়ে আসতে হয়েছে। মানে যার কাছে টাকা ছিল সে টাকা দিয়েছে, যার কাছে গহনা ছিল সে গহনা দিয়ে গেছে। মূলত সমাজের বড় বড় ব্যক্তিদেরকেই মন্দা এবং কৈলাস টার্গেট করত। আর এই সকল তথ্য জানার পর হেমন্ত দয়ানন্দকে বলে, স্যার, কেসটা যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ নয়। এখনও অনেক প্রশ্নের উত্তর আমরা পাইনি। এই অবস্থায় তো চার্জশিট ফাইল করা সম্ভবই না। তারপর আবার ওই কাটা মাথাটা এখনও পাওয়া যায়নি। হেমন্তর ধারণা এই সব কিছু একসাথে কানেক্টেড, তাই হেমন্ত এর জন্য একটু সময় চেয়ে নেয়। এরপর হেমন্ত সেলের তালা খুলে কৈলাসকে সবার জন্য চা আনতে বলে। সবাই তো পুরো অবাক, হেমন্তটা কি করছে। হেমন্তর কথা মতো কৈলাসও সবার জন্য চা আনতে চায়। তবে সবাই কৈলাসের পিছু করে বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে দেখছিল যে কৈলাসকে ফিরে আসবে না পালিয়ে যাবে। অবশ্য কৈলাস একসময় সবার জন্য চা নিয়ে আসে। হেমন্ত সকল সদস্যকে বলে দেয়, আজকের পর থেকে ওর সাথে কেউ কোনো কথা বলবে না, কেউ মারবে না। এরপর হেমন্ত কৈলাসকে নিয়ে কৈলাসের বাড়িতে যায়। হেমন্ত কৈলাসের মায়ের খাতে কিছু টাকা দিয়ে তার মেয়ের দেখভাল করতে বলে। সাথে গরিমাকে এটা বলে, তোমার বাবা একটি কাজের জন্য আমাদের সাথে যাচ্ছে, কয়েকদিন পরে ফিরবে। কৈলাসও তার মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসে। এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি হেমন্ত মূলত কৈলাসের বিশ্বাস অর্জন করার চেষ্টা করছে, না হলে তো কৈলাস তার ভিতরের কথাগুলো প্রকাশ করবে না। যাওয়ার সময় হেমন্ত কৈলাসকে এটা বলে, তোমার সাথে যা কিছু ঘটেছে সব কিছু আমি বুঝতে পারি, তুমি তো বাধ্য হয়ে সব করেছ। কালে আমরা তোমার নামে চার্জশিট ফাইল করব। তুমি যেটা করেছ তাতে কম করে হলো 7 বছরের সাজা হবে। তবে এর বাইরেও যদি কিছু থেকে থাকে, মানে অন্য কিছু করে থাকো, আমাকে বলে দাও। কারণ একবার যদি তোমার নামে চার্জশিট ফাইল করা হয় তাহলে ওই চার্জশিটের অনুযায়ী তোমার সাজা হবে। পরবর্তীতে যদি অন্য কোনো কিছু উঠে আসে তখন তার জন্য আলাদা সাজা হবে। তাই এখনও সময় আছে, আরও কিছু বলার থাকলে আমাকে আগে থেকে বলে দিও, তাহলে আমি এক চার্জশিটের মধ্যেই সব কিছু উল্লেখ করে দিব। এরপর কৈলাস থানায় ফিরে অনেক চিন্তাভাবনা করে হেমন্তর সাথে একা কথা বলতে চায়। এই জন্য হেমন্ত কৈলাসকে তার ডেস্কে নিয়ে যায়। সবাই তখন দরজায় কান পেতে শুনতে চেষ্টা করছে। কৈলাস তখন কয়েকদিন আগে কুয়োর মতো ঝাঁপ দিয়ে আত্মহনন করা ঈশ্বরের কথা বলে।
যে ঈশ্বর আত্মহনন করেনি, ওকে আমি খুন করেছিলাম। আর এরপরে আমাদের দেখানো হয় কৈলাসের স্ত্রী মান্দা পালিয়ে যাওয়ার পর কৈলাস ঈশ্বরের স্ত্রী বৃন্দার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। এমনকি একদিন ঈশ্বর হাতে ধরা পড়ে যায়। ঈশ্বর তখন ওই কুয়ার পাশে বসে বসে কাঁদছিল। কৈলাস ঈশ্বরের পায়ে ধরে বারবার অনুরোধ করছিল, ভাই আমি ভুল করে ফেলেছি। কিন্তু ঈশ্বর এটা কীভাবে মেনে নেবে? তখন ঈশ্বরের স্ত্রী বৃন্দা কৈলাসকে ইশারা করা মাত্রই কৈলাস সুযোগ বুঝে ঈশ্বরকে কুয়ার মধ্যে ফেলে দেয়। কৈলাস হেমন্তকে অনুরোধ করে বলে, স্যার চার্জশিটের মধ্যে এটাও লিখে নেবেন। এরপর কৈলাস হেমন্তর কাছে একটা বিড়ি চায়, তাই হেমন্ত বিড়ি নিতে বাইরে আসে এবং সবাইকে বলেও চায় কিছুদিন আগে যে ঈশ্বর আত্মহননের কেসটি এসেছিল সেটা আত্মহনন ছিল না, কৈলাসই ওকে খুন করেছিল। হেমন্ত আবারও কৈলাসের কাছে যায়। এরপর কৈলাস হেমন্তকে বলে, স্যার 2টি না 3টি খুন করেছি। পাশের গ্রামের সাব ইন্সপেক্টর স্যার যে শিবাকে খুঁজছে ওই শিবাকেও আমি খুন করেছি। কৈলাস আবার বলে, স্যার 3টি না 4টি। হেমন্ত বলে ওঠে, কি বলছো এসব তুমি? 4টি খুন করেছ? প্রমাণ ছাড়া আমি কীভাবে মানব তুমি সত্যি বলছো? কাকে খুন করেছ, কোথায় খুন করেছ, কিভাবে করেছ, তাদের লাশ, এই সব কিছুর প্রমাণ দিতে পারবে? কৈলাস বলে, স্যার আজ আপনি আমাকে যে প্রশ্ন জিজ্ঞেস করবেন আমি সব সত্যি বলবো। এরপর কৈলাস একে একে নাম বলতে শুরু করে। কৈলাস বলে, সার্জু, শিবা, মুরগান, কৃষ্ণ, অভয়, জগন্নাথ, এদের সবাইকে আমি নিজ হাতে মেরেছি। এটা শোনার পর হেমন্ত একদমই স্তব্ধ হয়ে যায়। হেমন্ত দরজা খুলে বাইরে বের হয়ে আসে। হেমন্তর গলাটা একদমই শুকিয়ে গেছে। হেমন্ত এক গ্লাস পানি খেয়ে সোজা থানার বাইরে টাঙানো মিসিং ব্যক্তিদের বোর্ডের সামনে দাঁড়িয়ে প্রত্যেকের নাম বলতে শুরু করে। মূলত কৈলাস যে নামগুলো বলেছে প্রত্যেক ব্যক্তির মিসিং কোম্পানির রেজিস্টার আছে, আর এখানে সেই সকল ব্যক্তিরই ফটো লাগানো। তার মানে গ্রামের যত ব্যক্তি মিসিং হয়েছে সবাইকে কৈলাসই খুন করেছে। সিন চলে যায় পরবর্তী দিন। হেমন্ত কৈলাসকে ছেড়েই রেখেছে। কৈলাসও থানার মধ্যে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। তবে দয়ানন্দ হেমন্তকে বলছিল, ডিএসপি আমার মাথা খেয়ে ফেলছে, আমাদেরকে চার্জশিট ফাইল করতে হবে, যত দ্রুত সম্ভব ওর থেকে তথ্য বের করো। হেমন্ত বোঝায়, স্যার ও তো আর পালিয়ে যাচ্ছে না, আরও সাজা কম করানোর দরকার নেই, নিজে থেকে যে সব বলছে, একটু সময় দিন সব বের করে দিবে। হেমন্ত চন্দ্রকরের চুরি যাওয়া সোনার বিষয়ে কিছু তথ্য জানতে পেরেছে, তাই হেমন্ত চন্দ্রকরের বাড়িতে গিয়ে চন্দ্রকরের সাথেও কথা বলে। চন্দ্রকরের স্ত্রী 15 বছর যাবৎ প্যারালাইজড। এই জন্য হেমন্ত তার কাছে জানতে চায়, 15 বছর তো অনেক সময়, আপনার শারীরিক চাহিদা আপনি কিভাবে পূরণ করেন? চন্দ্রকর বলে, স্যার আমি এমন লোক না। হেমন্তর কথা, তাহলে মন্দার কাছে কেন গিয়েছিলেন? কৈলাস যখন আপনাকে ব্ল্যাকমেইল করছিল পুলিশের কাছে কেন গেলেন না? আর এখানেই চন্দ্রকরের কথা আমরা জানতে পারি, চন্দ্রকরও মন্দার ফাঁদে পড়েছিল। তবে ওই সময় কৈলাস তাদের কিছু অশ্লীল ফটো তুলে রাখায় পরবর্তীতে কৈলাস বারবার তাকে ওই ফটো দেখে ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছে। কিছুদিন আগে যখন সে তার মেয়ের বিয়ে ঠিক করেছে তখন কৈলাস তার কাছে স্বর্ণ দাবি করে, না হলে ফটোগুলো প্রকাশ করে তার ভয় দেখায়। চন্দ্রকরের আর কোনো রাস্তা ছিল না, তাই চন্দ্রকরই কৈলাসকে দিয়ে তার বাড়িতে স্বর্ণ চুরি করিয়েছে। মানে কৈলাসকে দিয়ে স্বর্ণ চুরি করাতে চন্দ্রকর নিজে সাহায্য করেছিল। তবে চন্দ্রকর এই বিষয়টি পুলিশকে জানাতে চাচ্ছিল না। চন্দ্রকরের ওয়াইফের প্রেশারেই থানায় গিয়ে কমপ্লেন করতে হয়েছে। সব কিছু জানার পর হেমন্ত দয়ানন্দকে বিষয়টি জানিয়ে দেয় যে চন্দ্রকরের সকল সোনা কৈলাসের কাছে আছে। এদিকে এসিবি থানায় এসেছে। দয়ানন্দ এসিবিকেও বলে হেমন্ত ওর তরিকা মতো কৈলাসের থেকে সব তথ্য বের করছে। তবে কথার মধ্যে কৈলাস এসে চা দিয়ে যায়। কৈলাসকে চা দিতে দেখে ডিএসপির তো মাথায় আকাশ ভেঙে পড়ল। ডিএসপির কথা, ওই না সেই খুনি? একজন খুনি কিভাবে চা দিয়ে বেড়াচ্ছে? এটা থানা না মামার বাড়ি, প্রোটোকল বলতেও তো কিছু আছে। এইটা তোমাদের তরিকা? এই মুহূর্তে ওকে বন্দি করো, ওকে ইচ্ছা মতো পেটাও, সব কথাও বের করে দিবে। তাই ডিএসপির কথা মতো কৈলাসকে সেলের মধ্যে নিয়ে ইচ্ছা মতো টর্চার শুরু করা হয়। ভীমলাও সাথে সাথে হেমন্তকে কল করে বিষয়টি জানিয়ে দেয়। ডিএসপির নির্দেশে কৈলাসকে যতই মারধর করা হোক না কেন কৈলাস কিছু স্বীকার করছিল না। কৈলাস তো একসময় বলেই বসে, স্যার কোন খুনের কথা বলছেন আপনারা? আমি কাউকে খুন করিনি। আমি তো চা দিতে দিতে বোর্ডের নামগুলো মুখস্থ হয়ে গিয়েছিল, তাই ওই নামগুলো বলে দিয়েছি। আমি এই ব্যাপারে কিছুই জানি না। এতে করে ডিএসপি আরও উত্তেজিত হয়ে নিজেই কৈলাসকে মারতে শুরু করে। তখনই হেমন্ত এসে এই অবস্থা দেখে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এর মধ্যে ডিএসপিকে না দেখে হেমন্ত ডিএসপিকে ধাক্কা দিয়ে বসায়। ডিএসপি তো পুরো উত্তেজিত হয়ে উঠেছে। ডিএসপির কথা, তুই আমাকে টাচ করেছিস? কারণ হেমন্ত তো নিচু জাতের, তাই ডিএসপির শরীরে স্পর্শ করা ডিএসপি এতটা রেগেছে। ডিএসপির কথা, এটা তোমার মামার বাড়ি, যেমনটা ইচ্ছা তেমনটা করবে। আজকের পর থেকে তোমাকে আমি এই কেস থেকে বের করে দিলাম,
তুমি আমাকে আর চেহারা দেখাবে না। ডিএসপি হেমন্তকে থানা থেকে বের করে দেয়। তবে হেমন্ত নিজের চাকরি নিয়ে ভয় পাচ্ছে না। হেমন্ত শুধু ভয় পাচ্ছে কৈলাসকে নিয়ে, কারণ কৈলাস তো কখনোই মুখ খুলবে না। তাই ডিএসপিরা হয়তোবা কৈলাসকে মারতে মারতে মেরেই ফেলবে। এদিকে কৈলাসকে রাতভর টর্চার করার পরও কৈলাস কোনো কথাই বের করছে না। এই জন্য একসময় দয়ানন্দ ডিএসপিকে বলে, স্যার ওকে মেরে লাভ নেই, ও স্বীকার করবে না। একমাত্র হেমন্তই ওর ভরসা দিতেছিল, তাই ও হেমন্তর কাছে সব কিছু বলেছিল। এই কেসটা যদি সলভ করতে হয় তাহলে হেমন্তকে আনতে হবে। ডিএসপিও বুঝতে পারছে হেমন্তকে আনা ছাড়া আর কোনো উপায় নেই। তাই ডিএসপি দয়ানন্দকে বলে দেয়, কাকে আনতে হবে কি করতে হবে আমি জানতে চাই না, যত দ্রুত সম্ভব কেস সলভ করো। তাই হেমন্তকে ডাকা হয়। হেমন্ত এসেই কৈলাসকে আগে হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করায়। এরপর রেস্টুরেন্টে নিয়ে খাবার খাইয়ে ঝর্নার পাড়ে নিয়ে যায়। এরপর কৈলাস হেমন্তর কাছে তার জীবনের কষ্টের কথাগুলো শেয়ার করে। কৈলাস জানায়, যখন সে মজদুরি করত সবাইকে 500 টাকা মজদুরি দিলেও তাকে 200 টাকা দিত। কারণ কৈলাস তো কখনো প্রতিবাদ করে না। কৈলাস কারোর মুখের উপর কথাও বলতো না, তাই কৈলাসকে সবাই ঠকাত। কৈলাস তার ছোট ভাইয়ের কথা বলে। কৈলাস বলে, আমার ছোট ভাই মন্দাকে ভালোবাসত। ওর ভালোবাসার টানে মন্দা নিজের পরিবারকে ছেড়ে চলে এসেছিল। ওরা বিয়ে করার প্ল্যানও করেছিল, কিন্তু ওই রাতে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্টে আমার ভাই মারা যায়। মন্দা পরিবার থেকে পালিয়ে আসায় বাড়িতে ফিরে যেতে পারছিল না। তখন ওর চোখে আমার ভাইয়ের জন্য আমি একই রকম অনুভূতি দেখেছি যেমনটা আমার মধ্যে ছিল। তাই আমি মন্দাকে বিয়ের অফার করি। মন্দাও রাজি হয়ে যায়। আমরা বিয়ে করে সংসার শুরু করি। বছর ঘুরতে আমাদের মেয়ের জন্ম হয়। সব কিছু আমাদের ঠিকঠাক মতোই চলছিল। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। কৈলাস একদিন বাড়িতে ফিরে দেখে মন্দার হাতে ফোন। তবে মন্দা ফোনটা লুকানোর চেষ্টা করছিল। কৈলাস বারবার জানতে চাচ্ছিল, এটা কি, তুই কি লুকাচ্ছিস? একসময় মন্দা ফোন দেখিয়ে দেয়। কৈলাস জানতে চায়, ফোন কোথায় পেলি? মন্দা জানে আমি কিনেছি। কিন্তু কৈলাসের কথা, তুই টাকা কোথায় পেলি সেটা বল। মন্দা জানে নিজের উপার্জনের টাকায়। কৈলাসের কথা, তুই ধান্দা করছিস? মন্দা তখন বলে, আমি ধান্দা করিনি, আমি ওই সকল ব্যক্তি থেকে কামিয়েছি যারা আমার সাথে শুতে চায়। এই পর্যন্ত যতজন পুরুষে আমার দিকে তাকায় সবাই শুধু আমার সাথে বিছানায় যেতে চায়, আমাকে ভোগ করতে চায়। মূলত ওই দিনের পর থেকেই কৈলাস ও মন্দার সাথে যোগ দেয়। আর দুজন মিলে প্ল্যান করেই ওই সকল ব্যক্তিদের ফাঁদে ফেলত যারা মন্দাকে ভোগ করতে চাইত। কিন্তু কৈলাস জানত না মন্দা তাকেই ধোঁকা দিবে। মন্দা একসময় তাদের মেয়ে গরিমাকে ফেলে তারা যা কিছু উপার্জন করেছিল সব কিছু নিয়ে মন্দার লাভা শিবার সাথে পালিয়ে গিয়েছিল। কৈলাস বলে, ও একবারও আমাদের মেয়েটার কথা চিন্তা করেনি। ও চলে যাওয়ার পর আমি আমার মেয়েটাকে দুবেলা খাবার পর্যন্ত দিতে পারিনি। তখন আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ করত, যে কোনোভাবে ওর ক্ষুধা নিবারণ করতে হবে। এই জন্যই কৈলাস ওই সকল ব্যক্তিকে টার্গেট করেছে যারা মন্দার ফাঁদে পড়েছিল। কৈলাস প্রথমে তাদের কাছে সাহায্য চেয়েছে, কিন্তু তারা কেউ সাহায্য করেনি। তাই কৈলাস একজন একজন করে টার্গেট করে তাদেরকে খুন করেছে। হেমন্ত কৈলাসের এই সব স্বীকারোক্তি রেকর্ড করে দয়ানন্দকে পাঠিয়ে দেয়। এরপর যখন তারা থানার দিকে যাচ্ছিল তখনই জঙ্গলের মাঝে একটি ব্রিজের উপর দাঁড়িয়ে কৈলাস হেমন্তকে বলে, স্যার লাশগুলো কোথায় রেখেছি দেখবেন না? এরপর কৈলাসের বলা জায়গা মতো খনন করা শুরু হয়। কিন্তু ঘণ্টাব্যাপী খনন করার পরও সেখানে যখন কিছুই পাওয়া যাচ্ছিল না, হেমন্ত বুঝতে পারে কৈলাস হয়তোবা ভুল জায়গার কথা বলেছে। কৈলাসও তখন হেমন্তকে বলে, স্যার এই ব্যক্তিগুলো আমাকে সেলের মধ্যে প্রচণ্ড মেরেছে, এতটুকু বদলা তো নিতেই হবে। আর 10টা মিনিট ঘুরতে দিন, তারপর আমি সত্যটা বলবো। মূলত এর মধ্যে মতিলালও ছিল, তাই কৈলাসের টার্গেট মতিলালের দিকে। ঘুরতে ঘুরতে মতিলালরা যখন একদমই ক্লান্ত তখন কৈলাস আসল জায়গাটা দেখিয়ে দেয়। আর সেখানে খনন করে একটি কঙ্কাল পাওয়া যায়, কিন্তু কঙ্কালের সাথে হাত নেই। কৈলাস বলে, এর নাম জগৎরাম। ও আমাকে একবার বলেছিল ওকে স্পর্শ করার যোগ্যতা আমার নেই, তাই আমি ওর হাত দুটো কেটে নদীতে ভাসিয়ে দিয়েছি। এরপর কৈলাসের বলা জায়গা মতো ঘুরে ঘুরে আরও বেশ কয়েকটি কঙ্কাল উদ্ধার করা হয়। আর সবশেষ কৈলাস জানায়, আপনারা জঙ্গলের মধ্যে যে বডিটি পেয়েছিলেন ওই রাতে ওই লাশের মাথা আমি কাটছিলাম। আপনাদের মুখে শুনেছি মাথাবিহীন লাশের কেস হয় না, তাই সার্জুর কেসে আপনাদেরকে ম্যানিপুলেট করতেই আমি পুরাতন একটি লাশ তুলে সেই লাশের মাথা কাটছিলাম। তবে তখনই টহলে থাকা কনস্টেবল সেখানে চলে আসায় আমাকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। মতিলাল যখন সেখান থেকে সরে গিয়েছিল ওই সুযোগে আমি ওই লাশের মাথাটা সেখান থেকে নিয়ে যাই, কিন্তু চতুর্দিকে পুলিশ থাকায় আমি ওই মাথাটি জঙ্গলের বাইরে নিতে পারিনি। কৈলাস ওই মাথাটা কোথায় রেখেছে সেটা বলা মাত্রই হেমন্ত দৌড়ে সেখানে চলে যায়। আর এরপরই পলিথিনের মধ্যে ওই কাটা মাথাটা পাওয়া যায়। এর মধ্য দিয়ে হেমন্ত সব কেসগুলো সলভ করে ফেলে। কৈলাসও তাদের কাস্টডিতে আছে। আর হেমন্তকে দেখা যায় কৈলাসের মেয়ে গরিমাকে তাদের বাড়িতে নিয়ে গেছে। হেমন্ত নিজের মেয়ের স্বীকৃতি দিয়ে গরিমাকে তাদের বাড়িতে আশ্রয় দেয়। এর মধ্য দিয়ে সিরিজটাও শেষ হয়।
রাগ এবং ক্ষোভ যে একজন সাধারণ মানুষকে পশুতে রূপান্তর করতে পারে, কৈলাস তারই একটা জ্বলন্ত প্রমাণ। তো সিরিজটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।